অনুপমা দেবী তার 5 বৌমা রিয়া, জয়া, লতা, মিতা ও সুমিকে নিয়ে একটি মাটির কুঁড়ে ঘরে বসবাস করত। হঠাৎ শীতার সাথে তাদের ছোট ভাঙা বাড়িতে ঠান্ডা বাতাস ঢুকতে থাকে এবং তাদের কষ্ট অনেক বেড়ে যায়। এমন সময় অনুপমা দেবী রিয়াকে বলে, রিয়া বৌমা, জানালার দরজাগুলো ভালো করে বন্ধ করে দাও, প্রচন্ড বাতাস ঢুকছে, হাড়ের মজ্জা পর্যন্ত কেঁপে উঠছে। এরপর রিয়া উঠে গিয়ে ভালো করে জানালা দরজা লাগায় এবং এসে বসে পড়ে। কিন্তু তার বসে পড়ার সঙ্গে সঙ্গে দরজা জানালা আবার খুলে যায়। তখন রিয়া বলে, মা, আমাদের বাড়ির জানালা দরজাগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, এগুলো ভালো করে আঁটা যায় না, দরজা জানালাগুলো মেরামত করলে অন্তত বাতাসটা আটকানো যেত। তুমি ঠিক বলেছ বৌমা, এই এতগুলো মানুষের বাস, এইটুকু বাড়ি, তার উপরে দরজা জানালা সব নড়বড়ে। জানি না উপরওয়ালা কবে আমাদের সুখের দিন দেখাবে। এমন সময় জয়া বলে, আমাদের স্বামীদের আসার সময় হয়ে গেছে, তাদের জন্য এবার খাবার রান্না করতে হবে। কিন্তু এত ঠান্ডাতে বাইরে রান্না করব কি করে? তাছাড়া এত জোরে জোরে বাতাস বইছে, উনুন তো নিভে যাবে। এক কাজ করলে হয়, চলো আমরা বাইরে থেকে উনুনটা বাড়ির ভিতরে নিয়ে আসি, আজ না হয় বাড়িতেই বসে বসে রান্নাটা করে নেব। এই বলে তারা সবাই বাইরে থেকে উনুন নিয়ে ঘরের ভিতরে আসে এবং রান্নাবান্না শুরু করে। ঘর উনুনের আগুনে অনেকটা গরম হয়ে যায়। তখন তারা 5 বউ এবং শাশুড়ি মিলে আরাম করে হাত সেঁকতে থাকে। এমন সময় অনুপমা দেবী বলেন, আমরা তো ঘরের ভিতরে এই গরম উনুনের আঁচে হাত সেঁকছি, কিন্তু আমার 5 ছেলে এখনো বাইরে রয়েছে। তারা এই শীতের রাতে না জানি কত কষ্ট পাচ্ছে, কখন যে ফিরে আসবে তাও তো কিছু জানি না। অনুপমা দেবীর 5 ছেলে মোহন, সোহম, অতনু, প্রকাশ ও দীপু পেশায় কাঠুরে ছিল। তারা প্রত্যেকদিন ভোরে উঠে জঙ্গলে কাঠ কাটতে যেত। জঙ্গলে শুকনো কাঠ কাটার পর সেই কাঠগুলো বাজারে বিক্রি করে যা রোজগার করত তা দিয়ে তাদের সংসার চলত। সেদিনও বাজারে কাঠ বিক্রি করে সন্ধ্যাবেলা শীতে কাঁপতে কাঁপতে তারা বাড়ি ফিরে আসে। তাদেরকে দেখে অনুপমা দেবী বলে, বাবা, তোরা ফিরে এসেছিস, আমি এক্ষুনি তোদের কথাই ভাবছিলাম। আজ প্রচন্ড ঠান্ডা, আয় বাবা ভিতরে আয়, উনুনে একটু হাত সেক, দেখবি একটু আরাম পাবি। হ্যাঁ হ্যাঁ, বাইরে যা ঠান্ডা, গত 20 বছর এইরকম ঠান্ডা পড়েনি। ঠান্ডায় যেন ভিতরটা পুরো ঝনঝন করছে। তা তোমাদের রান্না কত দূর হলো? খুব খিদে পাচ্ছে যে। আজকে সারাদিন কাজের চাপে সেরকম কিছু খাওয়াও হয়নি। রান্না এখনো কিছুটা বাকি আছে। আপাতত তোমরা এক কাজ করো, একটু গরম চা করে দিচ্ছি, খাও, তারপর রাতের খাবার খাবে। তাই দাও, এই ঠান্ডাতে শরীরটা পুরো বরফের মতো জমে যাচ্ছে, চাটা খেলে মনে হচ্ছে একটু আরাম পাবো। এমন সময় অনুপমা দেবী বলেন, বাবা শোন না, বাড়িটা না মেরামতের কিছু ব্যবস্থা কর, তার উপরে জানালা দরজাগুলো একেবারে অকেজো হয়ে পড়েছে। অনুপমা দেবীর কথা শুনে সোহম বলে, কিন্তু মা, এই বাজারে আমরা কেমন করে বাড়ি মেরামত করব? এত পরিশ্রম করে সংসার চালাতে গিয়ে সব শেষ হয়ে যায়, তার উপরে যে বাড়ির অবস্থা, এতে হাত দিলে এখন অনেক টাকার ব্যাপার। এটাও তোরা ঠিক বলেছিস বাবা, বাড়ির যা নড়বড়ে অবস্থা, এতে হাত দেওয়া মানে পুরোপুরি মেরামত করতে হবে। তাতে নতুন বাড়ি তৈরি করার মতোই খরচ হয়ে যাবে, আর বাড়ি তৈরি করার মতো তো এখন অবস্থা আমাদের নেই। আচ্ছা বলছিলাম, তোমরা গ্রামে কোনো কাজ খুঁজে দেখো না, কোনো ফ্যাক্টরিতে বা অন্য কোথাও, তাতে যদি কিছুটা বেশি মাইনে পাও তাহলে হয়তো আমাদের পরিস্থিতি পাল্টাবে। জয়া, আমাদের গ্রামটা অনেক ছোট, এখানে মানুষ দিন আনে দিন খায়, এখানে কাজ পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। তাছাড়া এখন কাঠের ব্যবসা থেকে বেরিয়ে আসা সম্ভব না। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর তারা মেঝেতে বিছানা করে। তাদের ঘরে একটি মাত্র ছেঁড়া কম্বল ছিল, গায়ে দেওয়ার মতো ভালো কোনো কম্বলও ছিল না তাদের। কম্বলটিকে হাতে নিয়ে রিয়া বলে, এই কম্বলটা মাকে দিচ্ছি, আমরা না হয় ছেঁড়া চাদর কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়বো, এই ঠান্ডাতে ওনার অনেক কষ্ট হবে। ঠিক বলেছো তুমি, এটা মাকেই বরং দিয়ে দাও। এরপর তারা সেই কম্বলটি অনুপমা দেবীকে দিয়ে দেয় এবং 5 ছেলে বউ অনুপমা দেবী বিছানায় ঘুমিয়ে পড়েন। শুয়ে শুয়ে অনুপমা দেবী মনে মনে বলেন, আজ আমার এমন অবস্থা, আমার 5 ছেলে আর 5 বৌমাকে একই ঘরে কষ্টের সঙ্গে দিন কাটাতে হচ্ছে। ওরা ওদের মনের শখ আহ্লাদও কিছু পূরণ করতে পারছে না। আমাদের এই দুঃখের দিন কবে যে শেষ হবে কেই জানে। পরের দিন গ্রামে একটি কম্বলওয়ালা কম্বল বিক্রি করতে আসে। সে হেঁকে হেঁকে কম্বল বিক্রি করে এবং বলে, কম্বল আছে, কম্বল, ভালো ভালো কম্বল আছে, দিদিরা বৌদিরা নিয়ে যান,
নরম নরম গরম গরম কম্বল, গায়ে দিলেই আরাম। অরিজিনাল ব্র্যান্ডেড পাবেন, একদম কম দামে। চলে আসুন, চলে আসুন। কম্বলওয়ালার ডাক শুনে গ্রামের মেয়েরা তার কাছে গিয়ে কম্বল কিনতে শুরু করে। দেখতে দেখতে বেশ কয়েকটি কম্বল বিক্রিও হয়ে যায়। এমন সময় অনুপমা দেবী সেখানে যান এবং কম্বলওয়ালাকে বলেন, বাবা, তোমার এই কম্বলগুলো তো বেশ ভালো দেখছি, তাই এতে কি ভালো শীত কাটবে? শীত কাটবে না মানে কি বলছেন মাসিমা? এই কম্বল গায়ে দিলে শীতের বাবাও ভয় পাবে। এ কি জয়টাই কম্বল নাকি? এটা হচ্ছে কাশ্মীরি কম্বল। তা বাবা, তোমার কম্বলগুলো কত করে দাম? যদি সস্তায় দাও তাহলে একখানা কম্বল নিতে পারি। এক পিসের দাম হচ্ছে 2000 টাকা। আমি আপনার জন্য 100 টাকা কমাতে পারি। নেবেন কিনা বলুন? সে কি 2000 টাকা? আমি তো ভাবলাম 300 350 টাকা হবে। আমার কাছে তো অত টাকা নেই বাবা। কম্বলওয়ালার এমন আচরণে অনুপমা দেবী মনে মনে কষ্ট পান এবং বাড়ি ফিরে এসে তিনি তার বউদেরকে বলেন, জানো বৌমা, টাকা পয়সা না থাকলে আজকাল কাকপক্ষীয় মানুষদেরকে দুর্চি করে। আর জিনিসপত্রের কি দাম! আমি যখন ছোট ছিলাম তখন 2 টাকায় কম্বল পাওয়া যেত। অনুপমা দেবী যখন এভাবে কথা বলছিলেন তখন তার বাড়িতে সুস্মিতা নামে একটি প্রতিবেশী আসে এবং তাকে একটি খাবারের ঠোঙা হাতে দিয়ে বলে, কি গো মাসিমা, কেমন আছো? ঠান্ডাতে তো একেবারে জমে গিয়েছো দেখছি। এই নাও, আমি তোমাদের জন্য দার্জিলিং এর বিখ্যাত কমলা লেবু এনেছি, খেয়ে দেখো, দারুণ মিষ্টি। আরে সুস্মিতা, তুমি কি আজ ফিরেছো? তা কেমন বেড়ালে বলো? শুনেছি ওখানে নাকি বরফ পড়ে, তা বরফ হাতে নিয়ে দেখেছো? বরফ দেখিনি মানে? আমরা তো বরফের জন্যই এই সময়টা বেড়াতে গিয়েছিলাম। চারিদিকটা সাদা বরফে ঢাকা, আর এত সুন্দর চা বাগান, আর এত সুন্দর চা বাগান, কমলা লেবুর বাগান, যে তোমাকে কি বলবো গো মাসিমা, আমার তো ওখান থেকে আর ফিরে আসতেই মন করছিল না। ও তাই নাকি? তা হ্যাঁ গো, অত ঠান্ডা, বরফ পড়েছে বলছো? ওখানে মানুষজন থাকে কি করে? আমরা তো এখানে এই বাতাসটাকেই সহ্য করতে পারছি না। ওখানকার মানুষেরা কি করে এত শীত আর বরফ সহ্য করে? জানো তো মাসিমা, ওরা সব কাঠের বাড়িতে থাকে। ওদের কাছে শুনলাম কাঠের বাড়িতে নাকি ঠান্ডা একেবারে প্রবেশ করতে পারে না, তাই ওদেরকে অত ঠান্ডা লাগে না আর কষ্টও হয় না। সুস্মিতার কথা শুনে রিয়া ও জয়ের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। সুস্মিতা চলে যাওয়ার পর তারা অনুপমা দেবীকে বলে, মা, আমাদের মাথায় একটা বুদ্ধি এসেছে। সুস্মিতাদের মুখে শুনলাম কাঠের বাড়িতে নাকি ঠান্ডা কম ঢোকে। বলছিলাম আমরা যদি শীতের দেশের মতন কাঠের বাড়ি তৈরি করি তাহলে কেমন হবে? আর তাছাড়া কাঠের বাড়িতে তো খরচও খুব কম। আমাদের স্বামীরা তো ভালো কাঠ চেনে, ওরা বরং ভালো ভালো কাঠ কেটে মিল থেকে সাইজ করে কেটে নিয়ে আসবে। তারপর সবাই মিলে যদি লাগি তাহলে বাড়িটা তো তৈরি করে নিতে পারবো। রিয়া ও জয়ার কথা অনুপমা দেবীর বেশ মনে ধরে। তার 5 ছেলে বাড়ি ফিরে আসার পর তিনি তাদেরকে বসিয়ে এ ব্যাপারে কথা বলেন। সবকিছু শুনে মোহন বলে, জঙ্গলে কাঠের ব্যবস্থা তো আমরা করে দিতে পারবো, কিন্তু বাড়ি তৈরি করার যে মিস্ত্রি তাই আমরা কোথায় পাবো? একটা বাড়ি তৈরি করা কি চারটিখানি কথা? দাদা ঠিক বলেছিস, বাড়ি তৈরি করতে গেলে তো 11 জন শ্রমিক লাগবে, আমরা মাত্র 5 জন। আরে তোমরা তো আমাদেরকে ভুলেই যাচ্ছ দেখছি। তোমরা কি ভেবেছো আমরা কোনো কাজের নয়? একবার বলে দেখো না কি করতে হবে, তারপর দেখবে করতে পারি কি পারি না। রিয়ার কথা শুনে মোহন হেসে বলে, তাই নাকি? তাহলে তোমরা কাল থেকে আমাদের সঙ্গে জঙ্গলে যেও। আমরা 5 জনে কাঠ কাটবো আর তোমরা 5 বউ মিলে কাঠগুলো বাড়িতে নিয়ে আসবে। ঠিক আছে, তবে তাই হবে। আমরা সকাল সকাল কাজ কাম সেরে বেরিয়ে পড়বো। মা, আপনি এদিকটা সামলে নেবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি এদিকটা দেখে নেব, ও নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। তোমরা বরং বাড়ি তৈরির ব্যাপারটা দেখো। যাই হোক করে মাথা গোজার মতো একটা ভালো ঠাঁই হয়ে গেলে আমাদের চিন্তা অনেকটাই কমে যাবে। এই বলে পরের দিন সকালে অনুপমা দেবীর 5 ছেলে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়ির কাজকর্ম সেরে 5 বউ জঙ্গলে যায় এবং তাদের স্বামীদের কেটে রাখা কাঠ, বাঁশ ইত্যাদি ধরাধরি করে নিয়ে আসে। টানা 4 দিন পরিশ্রমের পর তারা জঙ্গল থেকে অনেকটা পরিমাণ কাঠ ও বাঁশ সংগ্রহ করতে সক্ষম হয়। এরপর শুরু হয় সাইজ করে সেগুলোকে কাটা এবং কাঠামো তৈরি করার কাজ। দিনরাত পরিশ্রম করে প্রায় 15 দিন পর তারা 6 কামরার একটি সুন্দর বাড়ি তৈরি করে ফেলে এবং বাড়ি তৈরি করা শেষ হলেই অনুপমা দেবী বলেন, আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার ছেলে বৌমারা
আমার ছেলে বৌমা সবাই মিলে এত সুন্দর একটা বাড়ি তৈরি করে নেবে, সবকিছুই আমার কাছে স্বপ্নের মতো বলে মনে হচ্ছে। মা, এটা স্বপ্ন নয়, এটাই বাস্তব। আপনি ভালো করে বাড়ির ভেতরটা গিয়ে দেখে আসুন, আর কেমন হয়েছে বলুন। ঘরের মধ্যে সব থেকে বড় রুমটা আপনার। আরে আমি বুড়ো মানুষ, আমাকে বড় কামরা দেওয়ার কি দরকার? ছোটখাটো একটা জায়গা হলেই আমার হয়ে যাবে। বড় ঘর তোমরা নাও বৌমা। না মা, আপনি সারা জীবন কষ্ট করে আপনার ছেলেদেরকে মানুষ করেছেন, আপনি নিজে কখনো ভালো জায়গায় থাকেননি, তাই এটা আপনার জন্য আমরা সকলে করেছি। বৌমা, তোমাদের ব্যবহারে আর কাজে আমি অনেক খুশি হয়েছি। আমার ছেলেরা এই বাড়ি তৈরি করতে তোমাদের সাহায্য করলেও আসল কৃতিত্ব কিন্তু তোমাদেরই। তোমাদের মাথা থেকে বুদ্ধি না বেরোলে এরকম কাজ কখনোই সম্ভব হতো না। মা, তুমি একেবারে ঠিক বলেছো। ওরা সাহস দিয়েছে বলেই তাই জন্য এই কাজটা আমরা এগিয়ে যেতে পারলাম। প্রথম প্রথম তো আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে কাঠের তৈরি করা সম্ভব, কিন্তু তোমার বৌমারা কখনোই হতাশ হয়নি। ওদের মনোবল দেখেই তো আমরা জোরটা পেলাম, আর আজকে আমাদের পরিশ্রমের ফল এই চোখের সামনে রয়েছে। বাড়ি তৈরির পর তাদের বানানো অভিনব কাঠের তৈরি বাড়ি দেখতে গ্রামের মানুষেরা সেখানে জড়ো হয়। এত সুন্দর বাড়ি দেখে সবাই 5 ছেলের সুনাম করতে থাকে। অরুণবাবু নামের এক ভদ্রলোক বলেন, দিদি, সত্যি আপনার 5 ছেলে মিলে অসম্ভবকে সম্ভব করেছে। বাড়ির কাঠামো তো দেখছি খুব মজবুত হয়েছে, আর সামনের দিকে যে ডিজাইনটা, এটাও তো খুব সুন্দর হয়েছে, একেবারে সাহেবদের মতো। দাদা, এই বাড়ি তৈরিতে শুধু আমার ছেলেদের কীর্তি নেই, এতে আমার 5 বৌমার বুদ্ধিও সামিল রয়েছে। ওরাই বুদ্ধি দিয়ে ব্যাপারে ছেলেদেরকে উৎসাহিত করেছিল। আপনি একদম খাঁটি কথা। তাহলে তো আপনি খুব ভাগ্যবতী। গ্রামের শাশুড়িরা বউদের নিয়ে দিনরাত তো অশান্তির মধ্যেই থাকে। আজকে এই ঝামেলা, কালকে ওই ঝামেলা, এইসব নিয়েই তো দিন কাটে ওদের। সেদিক থেকে দেখতে গেলে তো আপনার বৌমারা খুবই ভালো। এ তো দেখছি প্রকৃতপক্ষে বাড়ির লক্ষ্মী। আপনি একদম খাঁটি কথা বলেছেন দাদা। সত্যি আমার বৌমারা আমার বাড়ির লক্ষ্মী। ওরা যেমন বুদ্ধিমতী তেমন পরিশ্রমী। আমার এই কষ্টের সংসারে ওরা এসে আমার বাড়িটাকে আনন্দে ভরিয়ে দিয়েছে একেবারে। এরপর তারা তাদের তৈরি সেই কাঠের বাড়িতে আরাম করে থাকতে শুরু করে এবং ঠান্ডার হাত থেকে রক্ষা পায়। তবে এবার তারা তাদের রোজগারের কথা চিন্তা করে। এমন সময় জয়া বলে, আচ্ছা, তোমরা কতদিন এভাবে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাবে? একটা কিছু ব্যবস্থা করলে হয় না? আমরা এই বয়সে নতুন কি কাজ করব বলো? কাঠের কাজ ছাড়া আর কিছুই ভালোভাবে পারি না। এটা তো খুব ভালো কথা। তোমরা যখন কাঠের ব্যাপারে এত কিছু জানো, তাহলে কাঠ নিয়েই ব্যবসা করো। ধরো তোমরা কাঠ দিয়ে বিভিন্ন রকমের ফার্নিচার বানালে, যেমন চেয়ার, টেবিল, খাট, আলমারি। আইডিয়াটা খুব খারাপ না তো। এইভাবে তো কাজ করাই যেতে পারে। পরে যদি সেরকম না লাভ হয়, তাহলে আমরা আবার পুরাতন কারবারে ফিরে যাব। এরপর থেকে তারা 5 ভাই মিলে জঙ্গল থেকে কাঠ কেটে আনে এবং তা দিয়ে ফার্নিচার তৈরি করার কাজ শুরু করে। গ্রামের মধ্যে হাতের তৈরি ফার্নিচার পেয়ে গ্রামের মানুষ ধীরে ধীরে তাদের কাছ থেকেই ফার্নিচার কেনা শুরু করে ও তারপর তারা ফার্নিচারগুলো বেশ কম দামে বিক্রি করে। ধীরে ধীরে তাদের বিক্রি বেড়ে যায়। কিছুদিন পর 5 ভাই মিলে বাড়ির সামনে একটি কারখানা খোলে। এরপর কারখানায় কিছু লোক রাখে এবং ব্যবসা অনেক গুণ বাড়িয়ে ফেলে। চারুলতা দেবী তার মেয়ে রুক্মিণীকে নিয়ে উদয়পুর গ্রামে বসবাস করতেন। রুক্মিণীর বাবা 4 বছর বয়সে রুক্মিণীকে ছেড়ে চলে যায়। তখন থেকে মা চারুলতা দেবী একাই রুক্মিণীকে মানুষ করে বড় করে তোলেন। রুক্মিণীকে দেখতে সুন্দর হলেও রং কালো হওয়ায় চারুলতা দেবীর মেয়ের বিয়ে নিয়ে বড় চিন্তা। রুক্মিণীকে যেখান থেকেই দেখতে আসে সেখানেই বিয়ে কেটে যায়। মা, অনেক তো দেখাশোনা করেছো আমার বিয়ের জন্য। আমার বিয়ের জন্য আর একটাও পাত্রের খবর নিয়ে আসবে না। আমি আর বিয়ে করতে চাই না। এভাবে আর কত অপমান সহ্য করবো বলো তো? আমাকে আর ভালো লাগে না বিয়ে করতে। ওভাবে বলতে নেই মা, মেয়ে হয়ে জন্মেছো, বিয়ে তো করতেই হবে। আর যেখানে ভগবান ঠিক করে রেখেছেন সেখানেই হবে। ভগবান যেদিন মুখ তুলে চাইবে সেদিন দেখবি খুব ভালো জায়গায় বিয়ে হবে তোর। মা, বলছিলাম কি, আমি বরং বিউটি পার্লারের কোর্স করি। তবুও তো আমার মতো কালো মেয়েরা মেকআপ করে সুন্দরী হয়ে বিয়ে করতে পারবে। আর আমার দ্বারা যদি লোকের উপকার হয় তাতেই আমি খুব খুশি। আমার বিয়ে করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো বুঝছিস সেটাই কর। তোর যদি বিউটি পার্লারের কাজ শিখতে ভালো লাগে তুই তাই কর। তারপর থেকে রুক্মিণী বিউটি পার্লারের কোর্স করে এবং বাড়ির সামনে একটি বিউটি পার্লার খোলে।
সেখানে রুক্মিণী বিউটি পার্লারের নাম দেখে অনেকেই আসতে থাকে। দিদি, তুমি এই পার্লারটা নতুন খুলেছো? আগে তো কই দেখিনি, রাস্তায় যেতে যেতে চোখে পড়লো তাই এলাম। হ্যাঁ, এটা কদিন আগেই খুলেছি। আর আমার নামেই পার্লার, আমি রুক্মিণী। রুক্মিণীর পার্লারে তোমাকে স্বাগতম। তোমার পার্লারে কি প্যাকেজ চলছে? নতুন পার্লার, নিশ্চয়ই কোনো প্যাকেজ অফার যাচ্ছে। অবশ্যই প্যাকেজ অফার আছে। হেয়ার স্পা, হেয়ার স্ট্রেট, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, ব্রাইডাল মেকআপ, এই সব কিছুর উপরে অফার আছে, মাত্র ১৫০০ টাকা। তাহলে আমার হেয়ার স্পাটা করে ফেসিয়ালটা করে দিন তো। ঠিক আছে, বসো, আগে তোমার জন্য এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস আনি, তারপর বাকি কাজ করব। রুক্মিণীর ব্যবহার এবং সুন্দর কাজের জন্য রিঙ্কি খুবই মুগ্ধ হয়। এরপর রিঙ্কি বলে, থ্যাংক ইউ রুক্মিণী দি, তোমার কাজ আমার খুব সুন্দর লেগেছে। এত সুন্দর ফেসিয়াল করেছো, এখনই আমার স্কিন স্মুথ লাগছে। আর হেয়ার স্পার তো তুলনাই নেই। এবার থেকে রেগুলার আমি তোমার পার্লারে আসবো। শুনেছি আপনার পার্লারের কাজ নাকি খুব ভালো। আপনার পার্লারের নাম শুনেই আমি এখানে এলাম। আপনার মতো একটা ভালো বিউটিশিয়ানই আমার দরকার ছিল। আসলে না, আমার স্কিনে প্রবলেম আছে, আমি রেগুলার স্কিন ট্রিটমেন্ট করাতে চাই। আপনার হাতের কাজও খুব ভালো লেগেছে, আর কাছাকাছি আছে, আমার খুব সুবিধাই হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, আমার পার্লারে আসার জন্য এবং আমার কাজের নাম করার জন্য। আমি যত্ন সহকারে কাস্টমারের কাজ করি, আর তাদের সঙ্গে আমার সম্পর্কটাও ভালো। আর এটাই তো আমার পেশা, আমাকে তো ভালো ব্যবহার করতেই হবে, তাই না? দিনের পর দিন রুক্মিণীর পার্লার আরো বড় হয়ে ওঠে এবং রুক্মিণীর কাস্টমারও অধিক পরিমাণে বেড়ে যায়। দেখতে দেখতে রুক্মিণী একজন বড় বিউটিশিয়ান হয়ে যায়। বিভিন্ন জায়গায় রুক্মিণী তার বিউটিশিয়ানের কাজের জন্য অ্যাওয়ার্ড পেতে থাকে। এমনই এক অ্যাওয়ার্ড ফাংশনে দেখা হয় ভদ্রমহিলা সুজাতা দেবীর সঙ্গে। তখন তিনি বলেন, তোমাকে একটা কথা বলবো? আমি তুমি বললাম তোমাকে, কিছু মনে করো না জানো। আসলে তুমি আমার মেয়ের মতো, তাই আমি তুমি বলেই ডাকলাম। তোমার নাম রুক্মিণী, তাই তো? তোমারও অনেক নাম শুনেছি, তোমার কাজের গুণে আমিও মুগ্ধ হয়ে গিয়েছি। আমি তোমাকে আমার বাড়ির বৌমা করতে চাই। আমার একমাত্র ছেলে অরবিন্দ, তার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই আমি। আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই, কারণ একটা সময় আমার মা আমার বিয়ের জন্য অনেক পাত্র দেখেছেন, আর কেউই আমাকে আমার কালো রঙের জন্য পছন্দ করেনি। তাই আমার বিয়ের প্রতি ঘৃণা এসে গিয়েছে, আর আমি বিয়ে করতেও চাই না। এখন আমি আমার বিউটিশিয়ান নিয়ে খুব ভালোই আছি। সারা দিন রাত আমার পার্লারেই সময় কেটে যাচ্ছে। আমি বিয়ে করব না। বিয়ের পর তোমার পার্লারের কাজ বন্ধ হবে না, তুমি তোমার প্রফেশনাল নিয়েই থাকবে। আর আমিও এটাই চাই, সব মেয়েরা তার জীবনে একটা প্রফেশনাল কাজ নিয়ে থাকুক। আমার ছেলেও খুব অ্যাডাল্ট। অরবিন্দ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও ও খুব সাদামাটা। তার মধ্যে কালো ফর্সা, ধনী গরিব কোনো ভেদাভেদ নেই ওর মধ্যে। তুমি আমার ছেলেকে দেখবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এসব বিষয়ে তোমার মায়ের সঙ্গে আমি কথা বলবো। আজ আমি আসছি, কেমন? এই বলে সুজাতা দেবী সেখান থেকে চলে যায় এবং পরের দিন বিকালে রুক্মিণীর মায়ের সঙ্গে দেখা করার জন্য হাজির হন। সঙ্গে ছেলে অরবিন্দকেও নিয়ে আসেন। নমস্কার দিদি, আমি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এই আমার ছেলে অরবিন্দ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার একমাত্র ছেলে, আর আপনারও একমাত্র মেয়ে। তাই এই বিয়েতে যদি আপনি মত দেন তাহলে আমাদের খুবই ভালো হয়। আপনার মেয়েকে কালকে দেখে আমার খুব ভালো লেগেছে, খুব মিষ্টি আপনার মেয়ে, সঙ্গে একজন ভালো বিউটিশিয়ানও। দিদি, আপনি আমার বড্ড উপকার করলেন। আমি আমার মেয়েকে নিয়ে খুব চিন্তায় ছিলাম, অনেক দেখাশোনা করেছি, কিন্তু কোথাও বিয়ে ঠিক করতে পারিনি। আমার মেয়ের রং কালো বলে কেউই ওকে পছন্দ করেনি। আর আজ আপনার প্রস্তাবে আমি খুবই খুশি হয়েছি এবং নিশ্চিন্তও হলাম। কই, আপনার মেয়েকে একবার ডাকুন, সামনাসামনি আমার ছেলের সঙ্গে পরিচয় হয়ে যাক, তাতে দুজনেরই ভালো হবে। কথা বলতে বলতে রুক্মিণী এসে হাজির হয়। আপনি আমার বাড়িতে চলে এসেছেন? আপনাকে তো আমি কালই বললাম যে আমি বিয়ে করব না। আমি আমার কাজ নিয়ে খুব হ্যাপি আছি। মা রুক্মিণী, এভাবে বলতে নেই। উনি বাড়ি বয়ে এসেছেন, ওনার ছেলেকেও নিয়ে এসেছেন। তোমরা সামনাসামনি কথা বলে দেখো দুজনে, তোমাদের ভালো লাগলে তারপর নয় ডিসাইড করব। ঠিক আছে মা, তুমি যখন বলছো এত করে, তাই আমি তোমার কথা রাখলাম। না হলে আমার বিয়ে করার একদমই কোনো ইচ্ছা নেই। সেই সেজেগুজে সামনে বসো, আর পছন্দ না হলে অপমানিত হও। এই যে মা, এটা আমার ছেলে অরিন্দম। তোমাকে বলেছিলাম না, আমার ছেলে খুব সাদামাটা। হ্যালো রিঙ্কিনি, তুমি তো ভারী মিষ্টি দেখতে। আর দেখো, তুমি নিজেকে খারাপ মনে করো, আর তোমাকে যারা রিজেক্ট করেছে নিশ্চয়ই তারা খারাপ। সেই জন্যই তো ভালো মানুষ করা চিনতে পারে না। আমাকে তোমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। রুক্মিণী অরিন্দমের কথা শুনে অবাক হয়ে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে বলে,
সত্যি ইনি পুরো সম্পূর্ণ আলাদা ধরনের মানুষ। আজ পর্যন্ত কেউ আমাকে দেখে ভালো বলেনি, আর এ কিনা আমাকে দেখে ভালো বলছে। নিশ্চয়ই খুব ভালো মনের মানুষ। আমি বললাম না আমার ছেলে আলাদা ধরনের মানুষ। আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে কি? রুক্মিণী, বল মা, পছন্দ হয়েছে কি? চুপ করে থাকিস না, কিছু তো বল। তুই হ্যাঁ বললে তবেই আমরা এগোবো। তোর কি মত বল মা। মা, আমার ভালো লেগেছে। আমার যোগ্য স্বামী হিসাবে আমি অরিন্দমকেই দেখতে চাই। তোমরা বিয়ের জন্য আয়োজন করতে আরম্ভ করে দাও। রুক্মিণীর কথা শুনে চারুলতা দেবী আনন্দে মেতে ওঠেন এবং সুজাতা দেবীও খুব খুশি হয়ে যান। এরপর সুজাতা দেবী বলেন, মা, তোমরা খুব সুখী হও। তোমাদের আমি আশীর্বাদ করছি। তোমরা সারা জীবন সুখে শান্তিতে থাকো। আমরা মায়েরা নিজেদের ছেলে মেয়েদের সুখ ছাড়া আর কি বা কামনা করতে পারি? তোমার মতো মেয়েকে আমার বাড়ির বৌমা করলে আমিও খুব ধন্য হব। কিছুদিন পরে অরিন্দম এবং রুক্মিণীর বিয়ে হয়ে যায়। রুক্মিণী তার মাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যায়। চারুলতা দেবী খুবই একা হয়ে পড়ে। এদিকে রুক্মিণী শ্বশুরবাড়িতে খুব আনন্দে শাশুড়ি আর স্বামীকে নিয়ে দিন কাটাতে থাকে। কিছুদিন পর সুজাতা দেবী বলেন, বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে। তোমরা দুজনে এবার একটু বাইরে থেকে বেরিয়ে এসো, তারপর যে যার কাজে আবার লিপ্ত হয়ে যাবে। এখন প্রথম প্রথম বিয়ে হয়েছে, একটু ঘুরে বেড়ালে মনটা ভালো লাগবে। ঠিক আছে, আমার পাহাড় খুব ভালো লাগে। আমি দার্জিলিং এ যেতে চাই। ওখানের আবহাওয়া আমার দারুণ লাগে। আই লাভ দার্জিলিং। হ্যাঁ রিঙ্কিনি, আমিও তাই ভাবছিলাম। চলো কালকেই আমরা বেরিয়ে পড়ি, দুদিন কোথাও থেকে ঘুরে আসি, তারপর না হয় অফিস জয়েন করব। এই বলে তারা দার্জিলিং এ বেশ কিছুদিন কাটিয়ে আবার বাড়ি ফিরে আসে এবং যে যার কাজে লিপ্ত হয়ে যায়। অরিন্দম অফিস চলে যায় এবং রুক্মিণী তার নতুন পার্লার নিয়ে ব্যস্ত থাকে। শাশুড়ি সুজাতা দেবী কাজের লোকেদের নিয়ে সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে। হঠাৎই একদিন চারুলতা দেবী তার মেয়ের কাছে আসে। আসলে দিদি, মনটা না খুব ছটফট করছিল, তাই চলে এলাম। আসলে চিরকাল দুজনে একসঙ্গে কাটিয়েছি তো, তাই এখন খুব একা একা লাগে আর খুব কষ্টও হয়। কেন একা কেন? আপনিও আমাদের সঙ্গে থাকবেন। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে এক জায়গাতেই থাকবো। এখন থেকে এটা আপনারও বাড়ি। সন্ধ্যা হলে রুক্মিণী বাড়ি ফিরে এসে দেখে, আরে মা, তুমি কখন আসলে? খুব ভালো হয়েছে তুমি এসেছো। তোমার জন্য না আমার মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, এখানে এসে নতুন পার্লার খুলেছি, ছেড়ে যেতেও পারছি না। তাই তো মনটা খুব ছটফট করছিল তোমার জন্য। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে মা। শোনো বৌমা, তোমার মা এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে। তোমার মাকে তুমি রোজ দেখতে পাবে, আর তোমারও কষ্ট হবে না, তোমার মায়েরও কষ্ট হবে না। আমি খুব খুব খুশি। আমরা সবাই একসঙ্গে এক জায়গায় মিলেমিশে থাকতে পারবো। আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এরকম একটা সংসার শাশুড়ি স্বামীকে পাবো যারা আমার জন্য এত ভাবে। ভগবান আমাদের সকলকে যেন এভাবেই মিলেমিশে রাখতে পারে। তারপর থেকে তারা সবাই মিলেমিশে এক জায়গাতে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে এবং রুক্মিণীও তার পার্লারের কাজ নিয়ে অনেক অনেক খ্যাতি উপার্জন করতে থাকে। যে মানুষকে সবাই অশ্রদ্ধা করে দূরে ঠেলে সরিয়ে দিয়েছিল, আজ তার জন্য এরকম একটা সুখের জীবন অপেক্ষা করছিল, সেটা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি।